আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটু অসুস্থ এবং এই ঈদের বন্ধের কারণে অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছে না। ভিডিও বানানোর একটা বড় গ্যাপ পড়ে গেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ঈদ খুব ভালো কেটেছে। আপনারা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিভিডেন্ড নিয়ে সার্কুলারটি দেখেছেন। ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রিস্ট্রিকশন জারি করেছে। আমাদের দেশের ফান্ডামেন্টাল ব্যাংকগুলো অনেক লুক্রেটিভ ইনভেস্টিং অপশন ছিল। এই স্টকগুলো অনেক লো পিতে ট্রেড হচ্ছিল, ৪-৫ পিতে ট্রেড হচ্ছিল এবং এই স্টকগুলো খুব ভালো মানের ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই নতুন সার্কুলার অনুযায়ী আর কয়েক বছর ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। যদি এই ব্যাংকগুলা অনেক বছর ক্যাশ ডিভিডেন্ড দিতে না পারে, ডিভিডেন্ড সিকিং ইনভেস্টর এসব ব্যাংকের স্টক সেল করে দিতে পারে। এর আউটকাম একটা ডিজাস্টারাস হতে পারে। আমরা শুধুমাত্র সার্কুলারটা নিয়েই কথা বলবো না, আমরা বাংলাদেশের টপ ৬টি ব্যাংক স্টককে পিক করেছি এবং তাদের পেইড আপ ক্যাপিটাল এনালাইজ করব এবং এনালাইজ করে দেখার চেষ্টা করব তারা নেক্সট কয় বছর পর ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা ২ টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটাকে এক্সপ্লেইন করব এবং দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের বাংলাদেশের টপ ৬টি ব্যাংক সিটি ব্যাংক, ইবিএল, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, ডাচবাংলা ব্যাংক এবং উত্তরা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল এনালাইজ করব। দেখব যে এইসব ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড দিতে কতদিন লাগবে। এই লিস্টটা থেকে আমরা ব্র্যাক ব্যাংককে বাদ দিয়ে দিয়েছি, কারণ ব্র্যাক ব্যাংক অলরেডি ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড বোথ দিতে পারবে। এখন আমরা আমাদের ভিডিওর প্রথম চ্যাপ্টারে চলে যাই। এই যে সার্কুলারটি দেখছেন, এই সার্কুলারটি ২৩ মে বাংলাদেশ ব্যাংক পাবলিশ করে। এখন আমরা দেখে নিই এই সার্কুলারটাতে কি কি আছে। প্রথমে সার্কুলারটার অবজেক্টিভ। এই সার্কুলারটা কেন বাংলাদেশ ব্যাংক পাবলিশ করেছে? বাংলাদেশ ব্যাংক বলছে তারা ব্যাংকিং সেক্টরের ক্যাপিটালকে শক্তিশালী করতে এবং রিস্ক মিটিগেট করতে এই সার্কুলারটা পাবলিশ করেছে। এই সার্কুলারের রুলস অনুযায়ী কোনো ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল যদি ২,০০০ কোটি টাকা নিচে হয়, ওই ব্যাংকটা আর ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। তারা শুধুমাত্র স্টক ডিভিডেন্ড দিতে পারবে। আর ২ নাম্বার পয়েন্টটা হচ্ছে ওভারঅল ডিভিডেন্ডের শুধুমাত্র ৫০%ই ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। উদাহরণস্বরূপ ইবিএল। ইবিএল এই ব্যাংকটি 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 3% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এরকম আর দিতে পারবে না। তার মানে কি ইবিএল এই বছর যে ২৮% ডিভিডেন্ড দিয়েছে সেখানে 14% দিতে পারবে ক্যাশ এবং 14% স্টক। আর ইফেক্টিভ ডেট এটা কবে থেকে ইফেক্টিভ হচ্ছে? এটা ইফেক্টিভ হচ্ছে এই বছরের শেষ দিন থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ সাল থেকে। তার মানে ব্যাংকে যে অলরেডি স্টক এবং ক্যাশ ডিভিডেন্ড অ্যানাউন্স করছে তার উপর কোনো ইমপ্যাক্ট আসবে না। এবং প্রিভিয়াস যে ডাইরেক্টিভটা ছিল মার্চ মাসের ১৩ তারিখ ২০২৫ সাল বাংলাদেশ ব্যাংক আরেকটি ডিভিডেন্ড সংক্রান্ত সার্কুলার পাবলিশ করে, যেটা গত বছর করেছে। সেটাও অলরেডি বহাল থাকবে, তারও কোনো চেঞ্জ হবে না। সেখানে বলা হয়েছিল একটা ব্যাংক পেইড আপ ক্যাপিটালের ৩০% শুধুমাত্র ডিভিডেন্ড আকারে পে করতে পারবে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই বছর আমাদের দেশের সবগুলা ব্যাংকগুলা যেই পরিমাণে প্রফিট করুক না কেন তারা 30% ম্যাক্সিমাম ডিভিডেন্ড দিতে পেরেছে। ব্র্যাক ব্যাংকের প্রফিট ছিল ২,০০০ কোটি টাকার উপরে, তবুও তারা 30% ডিভিডেন্ড দিতে পেরেছে। এটা হইলো ২০২৫ সালের সার্কুলার। এই নতুন যে সার্কুলারটা আছে এই সার্কুলার ২০২৫ সালের সার্কুলারটাকে ওভাররাইড করছে না। ২০২৫ সালের সার্কুলার থাকছে অন টপ অফ, তার উপর এই এক্সট্রা রেস্ট্রিকশন গুলা অ্যাড হচ্ছে। এই ছিল বাংলাদেশ ব্যাংকের সার্কুলার। তো এখন আমরা এই সার্কুলার উপর বেস করে আমাদের বাংলাদেশের ৬টা ব্যাংককে অ্যানালাইজ করব। এই ৬টা ব্যাংকের মধ্যে প্রথম আমাদের রয়েছে সিটি ব্যাংক। তো আমরা অলরেডি বলেছি আমরা এই লিস্টটা থেকে ব্র্যাক ব্যাংককে বাদ দিয়ে দিয়েছি, কারণ ব্র্যাক ব্যাংক অলরেডি ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দুটাই দিতে পারবে। আমাদের এই লিস্টে প্রথম যে ব্যাংকটি রয়েছে সেটা হলো সিটি ব্যাংক। তো সিটি ব্যাংকে ২০২৫ সালে পেইড আপ ক্যাপিটাল ছিল ১৫২১ কোটি টাকা। আমি অনেকে দেখেছি ফেসবুকে একটা মিস ইনফরমেশন ছড়াচ্ছেন, যারা বলছেন সিটি ব্যাংকের ২০২৫ সালে পেইড আপ ক্যাপিটাল ছিল ১৭৪৯ কোটি টাকা, যেটা আপনারা ডিএসই ওয়েবসাইট ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে বলছেন। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ রেকর্ড ডেটের পরে এই ডাটাটা আপডেট করে দিয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ডাটাটা দেখছেন
ওটা আপনারা 2026 সালে দেখছেন, ওটা 2025 সালের দেখছেন না। এই যে দেখুন আমার কাছে সিটি ব্যাংকের 2025 সালের অ্যানুয়াল রিপোর্ট রয়েছে। এই যে 2025 সালের অ্যানুয়াল রিপোর্ট পড়লে এই যে এখানে দেখতে পাবেন পেইড আপ ক্যাপিটাল 2025 সালে পেইড আপ ক্যাপিটাল ছিল 1521 কোটি। আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জে যে নাম্বারটা দেখছেন ওটা মূলত 2026 সালের নাম্বার। অনেকেই বলছেন 2025 সালের স্টক ডিভিডেন্ড অ্যানাউন্স হওয়ার পরে সিটি ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল অলরেডি 2000 কোটি টাকা হয়ে যাবে। এটা মূলত ঠিক নয়। 2025 সালের পেইড আপ ক্যাপিটাল ছিল 1521 কোটি টাকা। এই বছর এই ব্যাংকটা 15% স্টক ডিভিডেন্ড দিয়েছে। তো 15% স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর 2026 সালের পেইড আপ ক্যাপিটাল হয়েছে 1749 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের যে রুলসটা আছে 2000 কোটি টাকা, সেটা পুরা করতে এই ব্যাংকটার 14.3% দরকার হয়। 14.3% দরকার হয়। তার মানে কি আগামী বছর যদি সিটি ব্যাংক 14.3% ডিভিডেন্ড দিয়ে দেয় তাহলে সিটি ব্যাংক ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে ইলিজিবল হয়ে যাবে। সিটি ব্যাংকের অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 2000 কোটি টাকা। সিটি ব্যাংকের অথরাইজ ক্যাপিটাল বাড়াতে হবে। তো অথরাইজ ক্যাপিটাল বাড়ানো খুব বেশি টাফ নয়, এর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিতে হয়। সিটি ব্যাংক যেহেতু অলরেডি একটা ভালো ব্যাংক, বাংলাদেশ ব্যাংক খুব সহজেই এর অনুমতি দিয়ে দেবে। সিটি ব্যাংকের 2022 সালে 1500 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল ছিল। অলরেডি 2030 সালে এটাকে 2000 কোটি টাকা করেছে। তো সিটি ব্যাংকের অথরাইজ ক্যাপিটাল তারা খুব ইজিলি বাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকে তারা অ্যাপ্লাই করলেই এটা তাদের বাড়িয়ে দিবে। তো সিটি ব্যাংকের আর 14.3% ক্যাপিটাল বাড়াইলেই তারা ক্যাশ ডিভিডেন্ডের জন্য এলিজিবল হচ্ছে। তার মানে কি ইনভেস্টররা যদি 1 বছর ওয়েট করে, আগামী বছর সিটি ব্যাংক যদি 15% শুধুমাত্র স্টক ডিভিডেন্ড দেয়, তারপরের বছর থেকে মানে 2027 সাল থেকে সিটি ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। এর বাইরে সিটি ব্যাংক যদি রাইট শেয়ার ইস্যু করে, তবে এই বছর যদি সিটি ব্যাংক রাইট শেয়ার ইস্যু করে দেয় তাহলে আগামী বছর থেকেই সিটি ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। সিটি ব্যাংক যদি রাইট শেয়ার ইস্যু করতে চায় তাহলে কি পরিমাণ রাইট শেয়ার ইস্যু করতে হবে? সিটি ব্যাংক 1:7 রাইট শেয়ার ইস্যু করতে হবে। মানে কি সিটি ব্যাংক যদি তাদের 7টা শেয়ারের এগেইনস্টে একটা নতুন শেয়ার ইস্যু করে তাহলে সিটি ব্যাংক আগামী বছর ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। তাহলে সিটি ব্যাংকের ওভারঅল শেয়ার 14% বেড়ে যাবে। আমার মতে এটা একটা রিজনেবল নাম্বার। সিটি ব্যাংকের যে পরিমাণ প্রফিট, যে পরিমাণ গ্রোথ করছে, তার শেয়ার যদি 14% বেড়ে যায় এটা একটা আহামরি কিছু না। আমি এটার যে একটা বিল্ডিং দিচ্ছি, আমার মতে এটা একটা সেফ টু ওন স্টক। মানে কি আপনি যদি এই স্টকটা ওন করেন তাহলে বড়জোর সর্বোচ্চ 1 বছর ওয়েট করতে হবে এর ক্যাশ ডিভিডেন্ডের জন্য। তো চলুন এখন আমরা আমাদের লিস্টের 2 নাম্বার স্টকে চলে যাই। আমাদের লিস্টের 2 নাম্বার স্টক হচ্ছে ইবিএল। ইবিএল স্টকে যাওয়ার আগে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা 4424 জন। আমার 2026 সালের একটা গোল হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার পুরা করা। এই গোলটা পুরা করতে আমার আর 5576 জন সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের প্রমিস করছি আমি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসব। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেন। আমাদের যে 2 নাম্বার ব্যাংক আছে সেটা হলো ইবিএল। ইবিএল এই ব্যাংকটি খুব ওয়ান্ডারফুল ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিত। ইবিএল এর পেড আপ 2025 সালে এর পেড আপ ক্যাপিটাল ছিল 1595 কোটি টাকা। এই ব্যাংকটি 2025 সালে 3% স্টক ডিভিডেন্ড দেয়। তো এই 3% স্টক ডিভিডেন্ড দেওয়ার পর পেড আপ ক্যাপিটাল হচ্ছে 1643 কোটি টাকা। এই ব্যাংকটির 21.7% হচ্ছে পেড আপ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। মানে কি এই ব্যাংকটির 21.7% যদি পেড আপ ক্যাপিটাল বাড়ায় তাহলেই ডিভিডেন্ড দিতে পারবে। এবং এর অথরাইজ ক্যাপিটালও 2500 কোটি টাকা। এর অথরাইজ ক্যাপিটাল ঠিক আছে। যদি ইবিএল আগামী বছর 22% স্টক ডিভিডেন্ড দিয়ে দেয় তারপর থেকে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। যদি ইনভেস্টররা 1 বছর ওয়েট করে তাহলে ইবিএল থেকে আবার নতুন করে ক্যাশ ডিভিডেন্ড পাবে। ইবিএল যদি ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে যদি রাইট শেয়ার ইস্যু করে, যদি নেক্সট ইয়ার যদি আগামী বছরই ক্যাশ ডিভিডেন্ড দিতে যায় তাহলে তাদের রাইট শেয়ার ইস্যু করতে হবে। 4.6 শেয়ারের এগেইনস্টে একটা করে নতুন শেয়ার ইস্যু করে তাহলেই আগামী বছর থেকে ইবিএল ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে।
ইবিএল যদি নতুন রাইট শেয়ার ইস্যু করে তাহলে ইবিএল এর শেয়ার সংখ্যা 22% মতো বেড়ে যাবে। যদিও এটা আইডিয়াল না, তবে এটা খুব খারাপ নয়। ইবিএল এর যেরকম সুনামের সাথে ব্যবসা করছে, যেরকম প্রফিট গ্রোথ আছে, এর 22% শেয়ার মার্কেট মোটামুটিভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারে। আমার এর বিল্ডিং হলো সেফ টু ওন। তার মানে কি, সিটি ব্যাংক এবং ইবিএল এই দুইটা ব্যাংকই শেয়ার হোল্ডাররা যদি শুধুমাত্র 1 বছর ওয়েট করে তাহলে স্টক ডিভিডেন্ডের মাধ্যমেই তাদের পেড আপ ক্যাপিটালের রিকোয়ারমেন্ট পুরা হয়ে যাবে ক্যাশ ডিভিডেন্ডের জন্য। আর তারা যদি রাইট শেয়ার ইস্যু করে নেক্সট ইয়ার ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। আমাদের লিস্টের 3 নাম্বার স্টক হচ্ছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের পেড আপ ক্যাপিটাল হচ্ছে 1301 কোটি টাকা। এই বছর এই ব্যাংকটি 15% স্টক ডিভিডেন্ড দেয়। তো 15% স্টক ডিভিডেন্ড দেওয়ার পর এর পেড আপ ক্যাপিটাল দ্বারায় 1496 কোটি টাকা। এর রিকোয়ারমেন্ট, এর আরো 33.6% রিকোয়ারমেন্ট দরকার। এর অথরাইজ ক্যাপিটালও 2000 কোটি টাকা। আমার মতে একটু রেড জোনে চলে গেছে। পূবালী ব্যাংকও একটু রেড জোনে চলে গেছে। এর কারণ কি, 2025 সালে সার্কুলার অনুযায়ী একটা ব্যাংক শুধুমাত্র তাদের পেড আপ ক্যাপিটালের 30% দিতে পারবে। তার মানে কি, পূবালী ব্যাংক অ্যাট লিস্ট নেক্সট 2 ইয়ার্স ডিভিডেন্ড দিতে পারছে না, কারণ 33 দিতে 2 বছর লেগে যাবে। তার মানে কি, আপনি যদি পূবালী ব্যাংক কিনেন, পূবালী ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড আপনি 2028 নাগাদ পেতে পারেন। আর পূবালী ব্যাংক যদি স্টক বোনাস না দিয়ে রাইট শেয়ার করতে চায় তাহলে তাদের 3:1 রাইট শেয়ার করতে হবে। মানে কি, 3টা পূবালী ব্যাংকের শেয়ারের এগেনস্টে একটা নতুন করে শেয়ার দিতে হবে। এই কারণে পূবালী ব্যাংকের শেয়ার 34% বেড়ে যাবে। মার্কেটে যদি নতুন করে 33% পূবালী ব্যাংকের শেয়ার বেড়ে যায় তাহলে কিন্তু এই শেয়ারের সাপ্লাই বেড়ে যাবে এবং ডিমান্ড কমে যাবে। এ থেকে শেয়ারের একটা বড় রকমের প্রাইস কারেকশন হতে পারে। উদাহরণস্বরূপ দেখুন, বার্জার বার্জার শেয়ারটা 1-2 বছর আগে 1600-1700 রেঞ্জে থাকতো। এখন কিন্তু রাইট শেয়ার ইস্যু করার পরে এই শেয়ারটা 1300 রেঞ্জে চলে এসেছে। তো পূবালী ব্যাংকেও আমরা এটাকে মডারেট রিস্ক দিচ্ছি। যদি স্টক ডিভিডেন্ড দেয়, স্টক ডিভিডেন্ড দিয়ে তাদের পেড আপ ক্যাপিটাল পুরা করতে চায় তাহলে তাদের 2 বছরের মতো লেগে যাবে। আপনি যদি এখন শেয়ারটা কিনেন 2028 থেকে ক্যাশ ডিভিডেন্ড পেতে পারেন। আর যদি এরা রাইট শেয়ার ইস্যু করে, কিন্তু রাইট শেয়ার ইস্যু করলে আপনাকে প্রথমত টাকা দিয়ে শেয়ারটা কিনতে হবে, আর দ্বিতীয়ত ওই শেয়ারের কারণে মার্কেটের শেয়ারের সংখ্যা অনেক বেড়ে যাবে। প্রাইম ব্যাংক এই শেয়ারটাও খুব সুন্দর, খুব ওয়ান্ডারফুল ক্যাশ ডিভিডেন্ড দিত। প্রাইম ব্যাংকের পেড আপ ক্যাপিটাল হলো 1160 কোটি টাকা। 2025 সালে 5% স্টক বোনাস দিয়েছে। এই 5% স্টক বোনাস দেওয়ার পরে এর পেড আপ ক্যাপিটাল হয়েছে 1218 কোটি টাকা। এই প্রাইম ব্যাংকটা দেখুন, এটাও রেড জোনে চলে গেছে। প্রাইম ব্যাংকেরও বাংলাদেশ ব্যাংকের এই নতুন সার্কুলারের রিকোয়ারমেন্ট পুরা করতে 64% পেড আপ ক্যাপিটাল বাড়াতে হবে। অথরাইজ ক্যাপিটালও 2500 কোটি টাকা, যেটা ঠিক আছে। সিমুলেশনের আমাদের হিসাবে এই ব্যাংকটাও 2028 সালে গিয়ে, মানে কি, এটা 2028 সালের পর থেকে যদি স্টক ডিভিডেন্ড দেয়, এর স্টক ডিভিডেন্ড দিতে দিতে আরো 2 বছর লেগে যাবে। মানে কি, 2028 সালের পর থেকে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। আর এই ব্যাংকটা যদি রাইট শেয়ার ইস্যু করতে চায় তাহলে ওদের 1.6 এর এগেনস্টে একটা শেয়ার ইস্যু করতে হবে। মানে কি, এই কোম্পানির শেয়ার রাইট শেয়ার ইস্যু করলে 64% বেড়ে যাবে। বাজার কি এত পরিমাণ লিকুইডিটি নিতে পারবে? বাজার কি এত পরিমাণ শেয়ার নিতে পারবে? সেটা আপনি চিন্তা করে দেখুন। বাজারে যদি এই কোম্পানির এত পরিমাণ শেয়ার বেড়ে যায় তাহলে এর প্রচুর পরিমাণ ডাইলুশন হওয়ার সম্ভাবনা আছে। এটাকেও আমি মোটামুটি মডারেট রিস্ক দিচ্ছি। 2 বছর আর এই কোম্পানিটা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। তারপর আমাদের যেটা আছে সেটা হলো ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের দেখুন পেড আপ ক্যাপিটাল একদম কম। পেড আপ ক্যাপিটাল হচ্ছে 882 কোটি টাকা। এবছর 15% স্টক ডিভিডেন্ড দিয়েছে। 15% স্টক ডিভিডেন্ড দেওয়ার পর এদের পেড আপ ক্যাপিটাল হয়েছে 1015 কোটি টাকা। এর 97% রিকোয়ার্ড, মানে কি, এদের পেড আপ ক্যাপিটাল ডাবল করতে হবে। এদের অথরাইজ ক্যাপিটালও 1500 কোটি টাকা। এদের অথরাইজ ক্যাপিটালও বাড়াতে হবে। আমাদের এই সিমুলেশন অনুযায়ী ডাচ বাংলা ব্যাংক যদি প্রতি বছর 30% করে স্টক বোনাসও দেয় তাহলে এরা 2029 সালে গিয়ে 3 বছর লেগে যাবে এদের ক্যাশ ডিভিডেন্ড দিতে দিতে। মানে কি, 3 বছর শেয়ার হোল্ডাররা কোনো ক্যাশ ডিভিডেন্ড পাবেন না।
আর এই কোম্পানিটা যদি রাইট শেয়ার ইস্যু করতে চায় তাহলে 1:1 রাইট শেয়ার ইস্যু করতে হবে। মানে কি এদের শেয়ার সংখ্যা ডাবল হয়ে যাবে। বাজার কি এত পরিমাণ লিকুইডিটি নিতে পারবে সেটা আপনি চিন্তা করে দেখুন। তার মানে কি বাজারে প্রচুর পরিমাণ শেয়ার বেড়ে গেলে ডাচ বাংলা ব্যাংকের দাম অনেক কমে যেতে পারে। একটু আগে আমি যে বাজারের এক্সাম্পলটা দিলাম সেরকম হতে পারে। আমার বিল্ডিং অনুযায়ী এটা মোটামুটি হাই রিস্ক একটা স্টক। তারপর হলো উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংকের পেড আপ ক্যাপিটাল 960 কোটি টাকা, 25%। স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্ট হওয়ার পর এই ব্যাংকার নতুন করে পেড আপ ক্যাপিটাল হয়েছে 1212 কোটি টাকা। এর 64.9% 64.9% রিকোয়ারমেন্ট। এর 64.9% পেড আপ ক্যাপিটাল ইনক্রিজ হলে তারপর থেকে এই কোম্পানিটা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। এর অথরাইজ ক্যাপিটাল 1500 কোটি টাকা। এর অথরাইজ ক্যাপিটালও ইনক্রিজ করতে হবে। তার মানে কি উত্তরা ব্যাংক যদি 30% করে স্টক ডিভিডেন্ড দেয় 2028 সালে গিয়ে এরা ক্যাশ ডিভিডেন্ড আবার দিতে পারবে। আর এরা যদি রাইট শেয়ার ইস্যু করতে চায় 1.5:1, মানে কি আপনার 1.5টা শেয়ারের এগেনস্টে একটা করে নতুন শেয়ার ইস্যু করতে পারবে। মানে কি এরা যদি রাইট শেয়ার ইস্যু করে তাহলে এদের শেয়ার কাউন্ট 65 মানে 65% বেড়ে যাবে। আমার মতে এটাও একটু হাই রিস্ক জোনে আছে। নেক্সট কয়েক বছর ক্যাশ ডিভিডেন্ড পাবেন না। আর যদি রাইট শেয়ার ইস্যু করে তাহলে এর শেয়ার কাউন্ট অনেক বেড়ে যাবে। তো এই ছিল আমাদের টপ 6টা স্টক। আমরা মূলত টপ 6টা ব্যাংকই নিয়েছি। এর থেকে পিছনে যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো আমরা নিইনি। এর কারণ দেখুন, এই যে দেখুন এজ এর সিও আসিফ খান ভাই উনি লিঙ্কডইনে এটা নিয়ে একটা পোস্ট করেছেন। লিঙ্কডইনে উনি এটা নিয়ে লিখেছেন যে মিডল্যান্ড ব্যাংক, মিডল ব্যাংকটা কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাংক। এই ব্যাংকটা নেক্সট 20 বছর কোনো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। নেক্সট 20 বছর ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। তো এই জন্যই আমরা মূলত টপ কয়েকটা ব্যাংকে রেখেছি। তো টপ ব্যাংকের মধ্যে যে সেফেস্ট যেই অপশনগুলো যেটা আছে, তো 1 নাম্বার সেফ তো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক অলরেডি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। 2 নাম্বার যেই সেফ ব্যাংকগুলো আছে তার মধ্যে সিটি ব্যাংক। আমার মতে সিটি ব্যাংকও আপনাকে আগামী বছরে দিতে পারবে। সিটি ব্যাংক ওরা রাইট শেয়ার ছেড়ে দিয়ে ওই 1:7 ওদের শেয়ার সংখ্যা বাড়ছে না, মাত্র 14% মতো বাড়ছে। তো সিটি ব্যাংকের আগামী বছর খুব সম্ভাবনা পাবেন। আর না হইলে সিটি ব্যাংকের বছর 1 বছর ওয়েট করতে হবে। ইবিএল এর 1 বছর ওয়েট করতে হবে। পূবালী ব্যাংকের আপনার 2 বছরের মধ্যে ওয়েট করতে হবে যদি রাইট শেয়ার না ছাড়ে। আর যদি রাইট শেয়ার ছাড়ে তাহলে নেক্সট ইয়ারই পাবেন। প্রাইম ব্যাংকের আপনি 2028 সাল থেকে পাবেন। আর হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের পাইতে পেতে 2029 চলে যাবে। আর উত্তরা ব্যাংকেরও 2028 থেকে পাবেন। তো এই ছিল আমাদের টপ ব্যাংকগুলার পেড আপ ক্যাপিটালের অ্যানালাইসিস। তো ভিডিওর নেক্সট চ্যাপ্টারে আমি কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে চাই যে এই সার্কুলারটা সম্বন্ধে আমি কি পার্সোনালি চিন্তা করি। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আপনারা যারা 101 হেল্প চান তাদের জন্য আমার একটা কনসাল্টিং সার্ভিস আছে। আপনি গুগল মিটের মাধ্যমে 1 ঘন্টা আমার সাথে কথা বলতে পারেন। আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন। আপনার লাম্প সাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন। আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন। আপনার যে কোনো ইনভেস্টিং সম্বন্ধে প্রশ্ন আমার সাথে খোলামেলা ডিসকাস করতে পারেন। আমার এই কোচিং সার্ভিসিং এর বুকিং এর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে এটাকে বুক করতে পারেন। ওভারঅল মার্কেট এই নিউজটাকে কিভাবে নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন শহীদুল ইসলাম উনি বিআইপিবির সিও, উনি এটা নিয়ে লিঙ্কডইনে লিখেছেন। আসিফ খান এজ মিউচুয়াল ফান্ডের সিও উনি এটা নিয়ে লিখেছেন। তারা বেসিক্যালি যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের এই যে সার্কুলারটা এটা মূলত ভালো ব্যাংকগুলোকে পানিশ করে। এটা মূলত বানানো হয়েছে খারাপ ব্যাংকের জন্য, কিন্তু এটাকে ভালো ব্যাংকগুলোকে পানিশ করে। ক্যাপিটাল একটা ভালো ব্যাংককে জাজ করার জন্য কোনো একটা ভালো মেট্রিক নয়। তো আসিফ খান যেটা বলছেন একটা ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড মূলত সিএআর মানে কি ক্যাপিটাল এডুকেশন রেশিওর উপর বেস করে দেওয়া উচিত। টিবিএস এর সিটি ব্যাংকের সিও উনিও সেম কথাটাই বলেছেন। তো ওভারঅল মার্কেট এটা নিয়ে মূলত খুশি নয়। তো এখন আমার কিছু আমি পার্সোনাল ভিউ নিয়ে আলোচনা করব। প্রথমত 1 নাম্বার দেখুন বাংলাদেশ ব্যাংকের শেডি বিহেভিয়ার। এই সার্কুলারটা বাংলাদেশ ব্যাংক ঈদের বন্ধ হওয়ার 1 দিন আগে পাবলিশ করেছে। এটাকে বাধা দেওয়ার বা এটাকে প্রোটেস্ট করার একটা সুযোগও দেয়নি। এটার জন্য তারা ঢাকা স্টক এক্সচেঞ্জেস, বিএসসি বা এনবিআর এর সাথেও কনসাল্টিং করেনি। কেননা এই রুলসটা এনবিআর এর সাথে যায় না। এনবিআর অলরেডি বলেই দিয়েছে যে যেই ব্যাংকগুলা ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে স্টক ডিভিডেন্ড দিবে তাদের প্রফিট থেকে 10% এর বেশি ট্যাক্স দিতে হবে। আমরা যে ডিভিডেন্ড পাই
সেখান থেকে এনবিআর ট্যাক্স পায়। তো এই পলিসিটা এনবিআর এর এগেইনস্টে যায়। আমার মতে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এই সিদ্ধান্তটাকে রিভিজিট করা। হয় তারা ক্যাপিটাল এডুকেসি রেশিওর উপর বেস করে এটা করবে, না হয় পেড আপ ক্যাপিটালকে 1500 কোটি করে দিবে। আমার মতে বাংলাদেশ ব্যাংকের উচিত এই রুলসটাকে রিভিজিট করা। কারণ হচ্ছে এই রুলসটার কারণে শেয়ার হোল্ডাররা প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। এই যে দেখুন, উদাহরণস্বরূপ কিছু কিছু ব্যাংক যে আছে 2-3 বছর শেয়ার হোল্ডাররা কোনো ক্যাশ ডিভিডেন্ড পাবে না। এই 2-3 বছরে এই শেয়ারগুলার একটা বড় রকমের প্রাইস কারেকশন হওয়ার পসিবিলিটি আছে। আর 3 নাম্বার পয়েন্টটা দেখুন, যদি রাইট শেয়ার ইস্যু করে, রাইট শেয়ার ইস্যু করলে জিনিসটা কিন্তু একটা সলিউশন হচ্ছে না। রাইট শেয়ার ইস্যু করলে আপনার কিন্তু টাকা দিয়ে শেয়ারগুলা কিনে নিতে হবে। অনেক ইনভেস্টর আছে যাদের হাতে টাকা নাই, অথবা তাদের পোর্টফোলিও অলরেডি দেখুন, ধরেন সিটি ব্যাংক যদি অলরেডি পোর্টফোলিওতে 10% থাকে, অনেকের ইচ্ছা হলো আমরা এই ব্যাংকে 10% এলোকেশন দিব। এখন তাদের নতুন শেয়ার কিনে তাদের এটাকে বড় করতে হচ্ছে। ওভারঅল শেয়ার হোল্ডারদের পক্ষে। আর 4 নাম্বার পয়েন্টটা দেখুন, ব্যাংকগুলা যে আছে, ব্যাংকগুলা এখন কি করে টাকা ইনকাম করছে? ব্যাংকগুলা মূলত ট্রেজারি বন্ড থেকে টাকা ইনকাম করছে। ব্যাংকের কাছে অলরেডি প্রচুর পরিমাণ টাকা আছে। তারা যদি এই রাইট শেয়ারের মাধ্যমে নতুন টাকা পায়, তাহলে সেই টাকাটা দিয়ে তারা কি করবে? সেই টাকাটা কি ট্রেজারি বন্ডে ইনভেস্ট করবে, নাকি তারা সেই টাকাটা নতুন করে লোন দিবে? তো এই বিষয়টা নিয়েও ক্লিয়ার হওয়া দরকার। এই বিষয়টা নিয়েও একটা ক্লিয়ার হওয়া দরকার। ব্যাংক যদি রাইট শেয়ার ইস্যু করে, আমি আশা করব যে ব্যাংকগুলা অলরেডি ক্লিয়ারলি বলে দেবে তারা এই নতুন টাকাটা নিয়ে তারা কি করবে। বিশেষ করে ভালো ব্যাংকগুলা, বাংলাদেশ ব্যাংক যেন এই সার্কুলারটাকে রিভিজিট করে। এই সার্কুলারটা ভালো ব্যাংকের জন্য ভালো নয়, এনবিআর এর জন্য ভালো নয়, শেয়ার হোল্ডারের জন্য ভালো নয়। এই গুগল শিটটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে এই নাম্বারগুলা এবং আমার এই পয়েন্টগুলা নিজে নিজে পড়ে নিতে পারেন। আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের কাছে এরকম ইনভেস্টিং রিলেটেড কন্টেন্ট রেগুলার নিয়ে আসব। আমাদের একটি গ্রুপ আছে, নাম ব্যাংক ইনভেস্টর বাংলাদেশ। সেখানে আমরা ব্যাংক ইনভেস্টিং নিয়ে কথা বলে থাকি। আপনারা যারা এখনো জয়েন করেননি, তারা জয়েন করে নিন। জয়েনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।